কালো জাদু কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু এর ভয়াবহতা কতটা প্রকোপ হতে পারে তা কি আমাদের জানা আছে? একজন শয়তান পূজারী আধ্যাত্মিক ক্ষমতা লাভের আশায় একটি হাস্যোজ্জ্বল পরিবারকে কিভাবে নিয়ে যায় ধ্বংসের দ্বার প্রান্তে, আর সেই পরিবারকে বাঁচাতে একজন বাবা শয়তান পূজারীর সাথে মরণপণ যুদ্ধ ঘোষণা করে। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত আপনার মাথা ঘুরিয়ে দিবে, তাই স্কিপ না করে পুরো এক্সপ্লেনেশনটি দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছে এক্সপ্লেনেশনে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল 15 মিনিটের শোয়ে। সিনেমার প্রথমে দেখা যায় মিস্টার কবির তার ছেলে ধ্রুবকে নিয়ে তার মেয়ে জাহ্নবীর কলেজে এসেছে জাহ্নবীকে বাসায় নিয়ে যেতে। কবির দেখতে পায় জাহ্নবী একটি ছেলের সাথে হাঁক করছে, তারপর অন্য একটি ছেলের বাইকের পেছনে উঠছে। তা দেখে জোরে জোরে গাড়ির হর্ন বাজাতে শুরু করে মিস্টার কবির, যা নজরে পড়ে জাহ্নবীর। জাহ্নবী বুঝতে পারে বাবা তাকে নিয়ে যেতে এসেছে। তখন জাহ্নবী বাবার গাড়িতে এসে বসে। কবির জিজ্ঞেস করে ছেলেটিকে। জাহ্নবী বলে, কোন ছেলে? যার সাথে হাঁক করলাম সে, নাকি যার বাইকে করে বাসায় যেতে চেয়েছিলাম সে? বাবার সাথে ফ্রিলি এসব বলতে দেখে ধ্রুব বলে ওঠে, আজকালকার ছেলেমেয়েরা বাবা মাকে আর ভয় পায় না। ধ্রুব বয়সে ছোট হলেও হেভি ট্যালেন্টেড একটা ছেলে। মিউজিক, অডিও এডিটিং, ভিডিও মেকিং এসবের দারুণ পারদর্শী তিনি। পড়ালেখার পাশাপাশি আধুনিক বিভিন্ন ডিভাইস নাড়াচাড়া করে সময় কাটে তার। জাহ্নবী কবিরকে বলে, বাবা আগামীকালকে ফার্ম হাউসে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দাও। বাবা বলে, কেন? জাহ্নবী বলে, শপিং এ যাব। বাবা বলে, গত সপ্তাহে না শপিং এ গেলে? জাহ্নবী বলে, শীতের কাপড় কিনতে হবে। বাবা বলে, গরমের দিনে শীতের কাপড়? জাহ্নবী বলে, লাদাখে তো অনেক শীত। বাবা বলে, লাদাখ? জাহ্নবী বলে, বাবা তুমি কি ভুলে গেছো 5 তারিখে আমাদের কলেজের ফ্রেন্ডদের লাদাখ যাওয়ার কথা? কবির প্রথমে রাজি না হলেও পরে জিজ্ঞেস করে, কে কে যাচ্ছে? জাহ্নবী বলে, ফ্রেন্ডস। কবির মজা করে বলে, আমি কিন্তু সেই বাইকের নাম্বার মনে রেখে দিয়েছি। এর মাঝে ধ্রুব বলে ওঠে, বাবা এই মেয়ে কিন্তু দিন দিন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তারপর সিন চলে যায় বাসায়। ধ্রুব তার ডিভাইস নিয়ে তাদের আগে ঘুরতে যাওয়ার কোন একটা ভিডিও এডিট করছে। তখন জাহ্নবী কবিরকে আবার রিকোয়েস্ট করতে থাকে, বলে, বাবা এবার আমি সবকিছুতে খুব বেশি অ্যালার্ট থাকবো, প্লিজ আমাকে যেতে দাও। কবির সম্মতি দিলে জাহ্নবীর মা জ্যোতি বলে, ও কোথাও গেলে ওর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, তুমি ওকে পারমিশন দিয়ে দিলে? কবির বলে, এবারও সবকিছুতে অ্যালার্ট থাকবে। জাহ্নবীকে বলে, এবার ওখানে পৌঁছে আগে আমাকে কল করবে। জ্যোতি বলে, কোনো অজুহাত চলবে না, নেটওয়ার্ক নেই, চার্জ নেই, পাসওয়ার্ড ভুলে গেছি, মনে থাকে যেন। জ্যোতি বলে, আর পাসওয়ার্ড কেউ ভুলে যায় নাকি? ধ্রুব বলে ওঠে, এই মেয়ে শুধু অজুহাত খোঁজে। কবির বলে, জাহ্নবী এবার পাসওয়ার্ডটা লিখে নাও। এ বলে জাহ্নবীর পাসওয়ার্ড বলতে থাকে কবির। জাহ্নবী অবাক, বাবা কি করে আমার পাসওয়ার্ড জানলো? খুশিতে ছোট ভাই ধ্রুব বাবার সাথে হাত মেলায়, বলে, ওয়েল ডান বাবা। তারপর কবির ধ্রুবের পাসওয়ার্ডটাও বলে দেয়। ধ্রুব বলে, বাবা তোমার ছেলেকেও ছাড় দিলে না? কবির বলে, জাহ্নবী তোমার সাথে যারা যারা যাবে সবার ফোন নাম্বার গুলো দিয়ে যাবে আমাকে। জাহ্নবী বলে, ফোন নাম্বার, আইডি কার্ড, রেশন কার্ড সবকিছুর ফটোকপি দিয়ে যাব। আর কিছু? কবির বলে, দেখো তোমার মা কি বলে। যা শোনে। জাহ্নবী বলে, তোমরা যদি এমন করতে থাকো তাহলে কিন্তু আমি আর কখনো ফিরে আসবো না। কবির বলে, তুই দুনিয়ার যে প্রান্তেই লুকিয়ে থাকিস না কেন, আমি তোকে সেখান থেকেই খুঁজে বের করে নিয়ে আসবো। আসলে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা এমনই হয়। তারপর কবির বলে, আরেকটা কথা, তোমার লাইভ লোকেশন কিন্তু সবসময় ওপেন করে রাখবে। জাহ্নবী বলে, আচ্ছা ঠিক আছে। এরপর কবির একটা ব্যাগে বেশ কিছু টাকা রেখে জ্যোতিকে বলে, এগুলো ফার্ম হাউসে নিয়ে যেতে হবে, সেখানে একজন লোক আসবে, তাকে এই টাকাগুলো দিতে হবে। তারপর তারা ফার্ম হাউসের দিকে রওনা হয়। যেতে যেতে রাস্তার মাঝপথে ধ্রুবর হিসু চাপলে তারা একটা ব্রেক নেয়। জ্যোতি ও জাহ্নবীকে নাস্তার টেবিলে বসিয়ে ধ্রুবকে নিয়ে কবির যায় ওয়াশরুমে। সেখানে একজন লোক ফোন করে তার মেয়ের সাথে কথা বলছিল, যা দেখতে পায় কবির। তারপর ধ্রুবকে নিয়ে কবির চলে আসে নাস্তা টেবিলে। জাহ্নবী একটা রুটি নিয়ে তার মা জ্যোতিকে বলছে, আম্মু এটার মধ্যে খুব বেশি বাটার, আমি এটা খাবো না। এর মাঝেই কবির ওয়েটারকে চায়ের অর্ডার করে। ওয়েটার বলে, আগে কাউন্টার থেকে টোকেন কিনে নিয়ে আসুন, আমাকে টোকেন দিলে তারপর আমি আপনাকে চা দিব। কবির কাউন্টারে যায় টোকেন কিনতে। চায়ের টোকেনের দাম ছিল 20 টাকা, কিন্তু কবিরের কাছে ছিল 500 টাকার নোট। 500 টাকার নোট ভাঙতি না থাকায় কবির টোকেন না কিনেই টেবিলে চলে আসে। তা দেখতে পায় সেই লোকটি যাকে কবির কিছুক্ষণ আগে ওয়াশরুমে দেখেছিল। সে কবিরের জন্য চা নিয়ে আসে। এসে কবিরকে বলে, টাকা ভাঙতি নেই বলে কি চা খাবো না, তা কি হয়? সেই লোকটির দেয়া চা কবির নিতে একটু ইতস্তত বোধ করছিল। লোকটি বলে, কখনো সুযোগ হলে আমাকেও না হয় 1 কাপ চা খাইয়ে ঋণ পরিশোধ করে দিয়েন। তখন কবির সেই লোকের দেয়া চা গ্রহণ করে এবং সেই লোককে কবির তাদের টেবিলে এসে বসতে বলে। লোকটি একটু ফর্মালিটি দেখিয়ে বলে যে, না আপনি আপনার ফ্যামিলিকে সময় দিন। কবির বলে, না কোনো সমস্যা নেই, আপনি আসতে পারেন। তখন সেই লোকটি এসে জাহ্নবীর পাশে বসে। জাহ্নবীর সামনে তার চায়ের কাপটি রাখতেই জাহ্নবী বলে ওঠে,
আমার কাছে চায়ের স্মেল একদমই ভালো লাগে না। একজন অপরিচিত লোকের সামনে এভাবে কথা বলায় জাহ্নবীকে জ্যোতি বলে, জাহ্নবী বেশি হয়ে যাচ্ছে। তখন জাহ্নবী আর কিছু বলে না। তখন সেই লোকটি তার পরিচয় দেয়। তিনি বলে, আমি ভানরাজ। কবিরও তার পরিবারের সবার সাথে সেই লোকটির পরিচয় করিয়ে দেয়। এরই মাঝে কবিরের একটি ফোন আসে। কবির কথা বলতে বলতে টেবিল থেকে উঠে একটু সামনে এগিয়ে যায়। তখন ভানরাজ জাহ্নবীর প্লেটে থাকা রুটির দিকে তাকিয়ে বলে, রুটির মধ্যে একটু বাটারটা বেশি লাগছে। জাহ্নবী ভানরাজকে মেনু কার্ড দেখিয়ে বলে, আপনার যা খুশি আপনি এখান থেকে অর্ডার করতে পারেন। ভানরাজ মেনু কার্ডটি হাতে নিয়ে বলে, ওহ, আমি তো ভুলে আমার চশমাটি বাসায় রেখে এসেছি। আমি চশমা ছাড়া একদমই দেখতে পাই না। তারপর মেনু কার্ডটি হাতে নিয়ে একের পর এক মেনু কার্ডের যে মেনুগুলো আছে সেগুলো বলতে থাকে জাহ্নবী। তখন হট করে ভানরাজ বলে ওঠে, না না, কিছু অর্ডার করা লাগবে না, আমি বরং তোমার এখান থেকে একটু রুটি খাই। আর ভানরাজের পকেট থেকে একটি লাড্ডু বের করে দিয়ে বলে, তুমি এটা খাও। জাহ্নবী আবার মিষ্টি জিনিস খুব বেশি পছন্দ করতো। এই লাড্ডুটির জন্য ধ্রুব জাহ্নবীর সাথে কারাকারি করলেও শেষমেশ জাহ্নবী সে লাড্ডুটি খেয়ে ফেলে। সেই লাড্ডুটি মুখে দিয়ে গিলতেই জাহ্নবী কেমন যেন একটা অস্বাভাবিক কিছু ফিল করতে থাকে। এর মাঝে কথা শেষ করে কবির এসে পড়ে টেবিলে। ভানরাজ জাহ্নবীকে বলে, কিছুক্ষণ আগে জাহ্নবী যে রুটিটাকে বেশি বাটার রয়েছে বলে খেতে চাইলো না সেই রুটিটা খেতে। আর সাথে সাথেই জাহ্নবী খাওয়া শুরু করে দেয়, যা দেখতে একটু অস্বাভাবিকই মনে হচ্ছিল। মেয়েকে এভাবে দেখে কবির ও জ্যোতি একটু অবাকই হয়, কিন্তু তারা তখনও কিছু বুঝতে পারছিল না। খেতে খেতে জাহ্নবী পুরোটা রুটি শেষ করে ফেলে। এরপর থেকে জাহ্নবীর ভেতর কেমন যেন একটা অস্থিরতা কাজ করতে থাকে। জাহ্নবী তার বাবা মাকে বলে, চলো এখন উঠি। এই বলে জাহ্নবী সবাইকে রেখে চলে যায় গাড়িতে। কবির ধ্রুবকে নিয়ে দোকানে চিপস কিনতে যায়, আর ড্রাইভিং সিটের পাশে জ্যোতি বসে ফোনে কার সাথে যেন কথা বলছিল। জাহ্নবী বসেছিল পেছনে। সে সময় কেউ একজন জাহ্নবীর গাড়ির দরজার গ্লাসে টোকা দেয়। জাহ্নবী দেখতে পায় ভানরাজকে। ভানরাজ ইশারায় গ্লাস খুলতে বলে। জাহ্নবীও গ্লাস খুলে দেয়। তারপর ভানরাজ জাহ্নবীকে একটি বিস্কুটের প্যাকেট দেয়, বলে ফার্ম হাউসে পৌঁছাতেই যেন সে বিস্কুটটি খেয়ে ফেলে। জ্যোতি ফোনে কথা বলা শেষ করেই ভানরাজ কিছু একটা বলছে জাহ্নবীকে, তা বুঝতে পারে। ততক্ষণে ভানরাজ চলে যায়। জ্যোতি জাহ্নবীকে জিজ্ঞেস করে, সে কি বলল? জাহ্নবী বলে, কই কিছু না তো, শুধু বলেছে বাই, ভালো থেকো। তারপরে তারা হোটেলের ব্রেক শেষ করে ফার্ম হাউসের দিকে আবার রওনা হয়। ফার্ম হাউসে পৌঁছালে সবাই গাড়ি থেকে নেমে গেল, জাহ্নবী এখনো গাড়ির ভেতরেই বসে আছে। দেখা যায় সে ভেতরে বসে ভানরাজের দেয়া সেই বিস্কুটের প্যাকেটটি খুলে সে বিস্কুট খাচ্ছে। জাহ্নবী বিস্কুট খাওয়া শেষ করে চলে যায় তাদের বাবা মার সাথে সুইমিং পুলের সামনে। ফান করে কবির জ্যোতিকে ফেলে দেয় সুইমিং পুলে। জ্যোতির হাতে থাকা ফোনটি ভিজে যায় সুইমিং পুলের পানিতে। একে একে সবাই নেমে পড়ে সুইমিং পুলে, মজা করতে থাকে। ফোনটি ভিজে যাওয়ায় জ্যোতি ফোনটিকে নিয়ে একটি চালের বাক্সের ভিতর ফোনটা রাখে, যাতে ফোনে লেগে থাকা পানিগুলো দ্রুত ঝরে যায়। তারপর জ্যোতি কাপড় চেঞ্জ করে মাথা মুছতে মুছতে ব্যালকনিতে এসে দাঁড়ায়। এখান থেকে গেটের সামনে সেই ভানরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় জ্যোতি। ভানরাজ ইশারায় ভেতরে আসার কথা বলে। জাতি দৌড়ে গিয়ে সুইমিং পুলে কবিরকে বলে, ভানরাজ এখানে কেন এসেছে? এর মাঝে ভানরাজ গাড়ির ভেতর বিস্কুটের সেই খালি প্যাকেট দেখতে পায়, যা থেকে সে নিশ্চিত হয় তার দেয়া বিস্কুটের প্যাকেটের সবগুলো বিস্কুট জাহ্নবী খেয়েছে। তার এই মুচকি হাসি দেখে বোঝা যায় সে কোনো একটি টাস্ক কমপ্লিট করে ফেলেছে। তারপর কবির সুইমিং পুল থেকে উঠে রুমে ঢোকার আগেই দেখে ভানরাজ রুমের ভিতরে প্রবেশ করেছে। এর মাঝে জাহ্নবী এসে কবিরকে বলে, বাবা, উনি ভেতরে আসতে চাইছিল, আমি দরজা খুলে দিয়েছি, আমি কি কোনো ভুল করেছি? কবির বলে, না ঠিক আছে। ভানরাজ কবিরকে বলে, আই এম সরি, এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। মেয়েকে একটা ফোন করা দরকার ছিল, ভাবিকে দূর থেকে দেখে ভাবলাম ভালোই হলো 15 মিনিট ফোন চার্জ হতে হতে এক কাপ চা খাওয়া যাক, আর আপনাদেরও সুযোগ হলো সেই সকালে আমার দেয়া চায়ের ঋণ পরিশোধ করার। এরপর জ্যোতি জাহ্নবীকে বলে, কাপড় চেঞ্জ করে আসো। কবিরও বলে, যাও চেঞ্জ করে নাও। কিন্তু জাহ্নবী বাবা মায়ের কথা না শুনে ভানরাজের দিকে যেতে থাকে। তখন ভানরাজ বলে, যাও কাপড় চেঞ্জ করে আমার কাছে আসো, তোমার সাথে কথা আছে। তখন জাহ্নবী কাপড় চেঞ্জ করতে যায়। কবির একটি পাওয়ার ব্যাংক ভানরাজকে দেয় আর জ্যোতিকে বলে চা বানিয়ে নিয়ে আসতে। জ্যোতি চা বানাতে যাচ্ছিল, তখন ভানরাজ বলে, ভাবি রং চা সাথে একটু মধু। জ্যোতি চা এনে দেয়। মধু আনতে ভুলে গেলে ভানরাজ আবার মধুর কথা মনে করিয়ে দেয়। ভানরাজ টেবিলে পাটা তুলে যেভাবে বসেছিল দেখতে একটু দৃষ্টিকটুই লাগছিল। তখন জ্যোতি কবিরকে গিয়ে বলে, লোকটিকে আমার সুবিধার মনে হচ্ছে না, একে এখনই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। কবির বলে, তুমি বাড়িতে যেখানে দামি গয়নাগাটি আছে সেগুলো লক করে রাখো, আমি কাপড় চেঞ্জ করে আসি, তারপর তাকে বের করে দিচ্ছি। আর এরই মাঝে জাহ্নবী কাপড় চেঞ্জ করে এসে ভানরাজের সাথে আড্ডায় বসে পড়ে। ভানরাজকে জাহ্নবী তার বয়ফ্রেন্ডের কথা বলতেছিল। ভানরাজ জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ডের কথা কি তোমার মা বাবা জানে? জাহ্নবী বলে, হ্যাঁ ওরা সব জানে, কিছুদিন পরে বয়ফ্রেন্ড সহ কলেজের ফ্রেন্ডরা লাদাখ ট্রিপে যাচ্ছি। ভানরাজ বলে, বাহ, তোমাকে তো অনেক স্বাধীনতা দিয়ে রেখেছে,
জাহ্নবী বলে, হ্যাঁ, আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসে। ভানরাজ বলে, কিন্তু তোমার লাদাখ যাওয়া হচ্ছে না। ভানরাজ বলে, তুমি আমার সাথে যাবে আমার বাসায় সারা জীবনের জন্য। তারপর বলে, বলো যাবে? হ্যাঁ বলো, বলো হ্যাঁ। আর তখন জাহ্নবীর ছোট ভাই ধ্রুব বল নিয়ে খেলছিল। জাহ্নবী হ্যাঁ বলবে, ঠিক এই সময় বলটি এসে জাহ্নবীর গায়ে লাগে। আর ধ্রুব বলতে থাকে, দিদি চলো না, আসো একটু খেলি। এর আগেও ভানরাজ যখন জাহ্নবীর সাথে কথা বলতেছিল, তখন ধ্রুব খেলতে যাওয়ার কথা বলে তাদের কথাবার্তার ব্যাঘাত ঘটিয়েছে, যা ভানরাজের মেজাজকে বিগড়ে দিয়েছে। ভানরাজ জাহ্নবীকে বলে, আজকে তোমার ছোট ভাইয়ের সাথে এত খেলবে যে ওর যেন আজকের পর তোমার সাথে সারা জীবনের খেলার শখ মিটে যায়। তারপর জাহ্নবীকে দেখা যায় ধ্রুবকে অস্বাভাবিকভাবে দোলনায় দোল খাওয়াতে। ধ্রুব বলতে থাকে, দিদি আমার কষ্ট হচ্ছে, তুমি থামো। কিন্তু থামছেই না জাহ্নবী। ধ্রুবের চিৎকার শুনে চলে আসে জ্যোতি। সে এসেও জাহ্নবীকে থামাতে পারছে না। এরই মাঝে রুম থেকে বেরিয়ে আসে ভানরাজ। ভানরাজ বলতে থাকে, জাহ্নবী ফাস্টার ফাস্টার। জাহ্নবী যেন আরো জোরে দোল খাওয়াতে শুরু করে। এরপর কবির চলে এলে জাহ্নবীকে থামতে বলে, সে থামে না। তারপর যখন ভানরাজ বলে, জাহ্নবী স্টপ, তখন জাহ্নবী থামে। মনে হচ্ছে জাহ্নবীকে ভানরাজ কন্ট্রোল করছে। তবে কি ভানরাজের জাহ্নবীকে দেয়া লাড্ডু বিস্কুট খাওয়ানোর মাঝে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? তা জানতে আরেকটু সামনে যাওয়া যাক। তারপর জাহ্নবী দোলনার দোল বন্ধ করে। ধ্রুব অসুস্থ হয়ে পড়ে। জাহ্নবীকে তার বাবা বলে, এসব কি করছো জাহ্নবী? এ সময় ভানরাজ বলে ওঠে, বাবাকে সরি বলো জাহ্নবী। জাহ্নবীও সরি বলে। পরিবেশটা কেমন যেন একটু ঘোলাটে হতে শুরু করে। এর পরপরই আকাশে প্রচন্ড রকমের মেঘ করে। আর সেই অজুহাতে ভানরাজ আর কিছুক্ষণ বাসায় থাকার আবদার করে বসে। এর মাঝেই জাহ্নবী, ধ্রুব, কবির, জ্যোতি এক টেবিলে বসে নাস্তা করছিল। জাহ্নবীর মন খারাপ দেখে কবির বলে, যা হওয়ার হয়ে গেছে, তোমার কোনো দোষ নেই। মাঝখান থেকে ভানরাজ এসে বলে, ঠিক বলেছ মিস্টার কবির, আসলে দোষ হলো তোমাদের দুজনের, তোমরাই বাচ্চাটাকে নষ্ট করছো। কবির ধ্রুবকে উপরে যেতে বলে আর ভানরাজকে বলে, দেখেন আপনি আমাদের পরিবারের কোনো ব্যাপারে কোনো প্রকার ইন্টারফেয়ার করবেন না। ভানরাজ আচ্ছা ঠিক আছে বলার পরপরই আপনার মেয়ে নাকি তার বয়ফ্রেন্ড সহ আরো 10 জনের সাথে লাদাখ যাচ্ছে। একথা বাইরের একজন লোকের সাথে জাহ্নবী অকপটে শেয়ার করেছে, তা বিশ্বাস হচ্ছিল না জাহ্নবীর মা জ্যোতির। জ্যোতি জাহ্নবীকে বলে, তুমি এসব কথা ওনাকে বলেছো? জাহ্নবী বলে, সে জিজ্ঞেস করেছে, আমি বলেছি। এরপর জাহ্নবী আরো বলে, আমি কি করছি আমি কিছু বুঝতে পারছি না মা। সে আমাকে যা করতে বলে আমার শরীর মন সবকিছুই যেন সেই দিকেই সাড়া দেয়, আর আমি তাই করে ফেলি। তখন ভানরাজ বলে, এক্স্যাক্টলি ঠিক বলেছ। কবির জ্যোতিকে ভানরাজ বলে, ডেমো দেখবেন? তাহলে একটু দেখেন। তখন জাহ্নবীকে বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে ফোন করে বলো তুমি তার সাথে লাদাখ ট্রিপে যাচ্ছ না, আর এক্ষুনি ব্রেকআপ করে দাও। জাহ্নবীও তাই করে। ভানরাজ বলে, ওর নাম্বারটাও ব্ল্যাক লিস্টে ফেলে দাও। জাহ্নবী ব্লক করে দেয়। জ্যোতি বলে, জাহ্নবী তোর কি হয়েছে, তুই এমন করছিস কেন? ভানরাজ বলে, জাহ্নবীর কিছু হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। জাহ্নবীকে ভানরাজ বলে, তোমার বাবা মাকে বলে দাও তুমি ঠিক আছো। জাহ্নবী বলে, হ্যাঁ মা আমি ঠিক আছি। তারপর রেগে মেগে কবির ভানরাজের জ্যাকেটটি তার হাতে তুলে দিয়ে বলে, এখন আপনি যেতে পারেন। ভানরাজ বলে, না আমি যাব না। কবির বলে, আমি আপনার সাথে কোনো অসুস্থ যোগ করার মুডে নাই। ভানরাজ বলে, আমিও কোনো যোগ করছি না। আরো বলে, যে পর্যন্ত আমার কাজ না শেষ হচ্ছে আমি কোথাও যাচ্ছি না। তখন কবির ভানরাজকে তার হাত ধরে টেনে বের করে দিতে চাইলে ভানরাজ জাহ্নবীকে বলে তার বাবাকে থামাতে। জাহ্নবীও থামিয়ে দেয়। অবাক হয়ে কবির জাহ্নবীকে বলে, সরে দাঁড়াও। জাহ্নবী বলে, আঙ্কেলকে কোথাও যেতে দিব না। কবির জাহ্নবীকে সাইড করে বাইরে যেতে চাইলে জাহ্নবী তার বাবাকে জোরে একটা ধাক্কা দেয়। কবির ও জ্যোতির তা হা করে দেখা ছাড়া আর কিছুই যেন করার নেই। তখন জ্যোতি জাহ্নবীর কাছে যায়, গিয়ে বলে, তুই এসব কি করছিস? জাহ্নবী বলে, ভানরাজ আমাকে যা বলছে আমি তাই করছি। জ্যোতি বলে, সে বললেই কি তার কথা তো শুনতে হবে? তুই তার কোনো কথা শুনবি না। ভানরাজ বলে, শুনবে, সে আমার কথাই শুনবে। তখন জাহ্নবীও বলে, সে আমাকে যা বলবে আমাকে তাই করতে হবে। যা শুনে কবির ও জ্যোতি দুজনই ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে যে মেয়ে সামান্য পিকনিকে যাওয়ার জন্য এত আকুতি মিনতি করতে থাকলো বাবা মায়ের কাছে, সেই মেয়ে সব কি বলছে। তখন কবির ভানরাজকে বলে, কি করেছিস আমার মেয়ের সাথে? তখন ভানরাজ বলে, আপনারাই অনুমান করুন আপনার মেয়েকে আমি কি করেছি। জ্যোতি আস্তে আস্তে বলে, কালা জাদু। তখন ভানরাজ বলে, হ্যাঁ ঠিক বলেছেন ভাবি, আপনার মেয়েকে আমি কালা জাদু করেছি। এখন আপনাদের মেয়ে আমার কন্ট্রোলে। যেভাবে গড আমাদের সবাইকে কন্ট্রোল করে ঠিক সেইভাবে আমি তোমার মেয়েকে কন্ট্রোল করছি। বলতে পারো আমি তার গড। যদি তোমাদের এখনো বিশ্বাস না হয় তাহলে দেখো আবার কন্ট্রোল করে দেখাই তোমার মেয়েকে। তখন ভানরাজ জাহ্নবীকে ডেকে এনে বসতে বলে, আবার দাঁড়াতে বলে, আবার বসতে বলে, আবার দাঁড়াতে বলে। এইদিকে কবির ও জ্যোতি জাহ্নবীকে যা বলছে সে তার কিচ্ছুই শুনছে না, কিন্তু ভানরাজ বলার সাথে সাথেই সে ভানরাজের সব কথাই শুনছে।
এরপর ভানরাজ জাহ্নবীকে বাচ্চাদের মতো কান্না করতে বলে, জাহ্নবী করে। জাহ্নবীকে জোরে চিৎকার করে কান্না করতে বলে, জাহ্নবী তাই করে। জাহ্নবীকে হাসতে বলে, জাহ্নবী হাসে। এরপর ভানরাজ জাহ্নবীকে বলে, তুমি এখন এই বৃষ্টির মধ্যে সুইমিং পুলে যাবা, যতক্ষণ আমি তোমাকে ভেতরে আসতে না বলবো তুমি ততক্ষণ ডুবোডুবি করতে থাকবা। জাহ্নবীও পাগলের মতো সেই দিকে রওনা দেয়। কবির আর জ্যোতি দুজনের একজনও তাকে কন্ট্রোল করতে পারছে না। তখন কবির বলে ওঠে, প্লিজ ভানরাজ, ওকে থামাও। তখন ভানরাজ বলে, আমাকে স্যার বল। কবির স্যার বললে ভানরাজ জাহ্নবীকে থামতে বলে। তখন জ্যোতি বলে যে, আপনি আমাদের কাছ থেকে কি চান, কি জন্য আমাদের সাথে এমন করতেছেন? ভানরাজ বলে, ভাবি এই কথাটার জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ। তখন ভানরাজ জ্যোতিকে বলে, আপনাদের সবার যতগুলো মোবাইল আছে সব এনে এই টেবিলের উপর রাখুন। জ্যোতি কবির তাদের ফোনগুলো দিয়ে দেয়। তারপর ভানরাজ জাহ্নবীকে বলে, এই ফোনগুলো সব ভেঙে ফেলো। জাহ্নবী ভেঙে ফেলে। তারপর ভানরাজ জাহ্নবীকে নির্দেশ দেয় বাসার ইন্টারনেট সংযোগ এবং টেলিফোনের লাইনগুলো কেটে দিতে। জাহ্নবী তাই করে। তারপর জাহ্নবীকে বলে কিচেন থেকে চা পাতা নিয়ে আসতে। জাহ্নবী নিয়ে আসে। তখন ভানরাজ জ্যোতিকে বলে, মনে আছে সকালের কথা, যখন আমি তোমার মেয়ের সামনে চায়ের কাপ রেখেছিলাম, তোমার মেয়ে বলেছিল তার চায়ের স্মেল পছন্দ না। তখন জাহ্নবীকে ভানরাজ বলে শুকনো কাঁচা চা পাতাগুলো খেতে। জাহ্নবীও খেতে শুরু করে। মেয়েকে শুকনো চা পাতা খেতে দেখে জ্যোতি দৌড়ে যায় পানি আনতে। আর এইদিকে মেয়েকে বাধা দিচ্ছে কবির। ভানরাজ জাহ্নবীকে বলে, তোমার বাবাকে একটা চড় মারো। জাহ্নবীও তার বাবাকে চড় মেরে দেয়। জাহ্নবী বাবাকে চড় মেরে একটু থমকে যায়, বাবাকে সরি বলে ফেলে। হাসতে থাকে ভানরাজ। জ্যোতির চোখ বেয়ে পানি পড়তে থাকে। ভানরাজ জাহ্নবীকে তার পা টিপতে বলে। জাহ্নবী পা টিপতে থাকে। ভানরাজ জ্যোতিকে বলে, ভাবি আপনার এই মেয়েকে আমাকে দান করে দিন সারা জীবনের জন্য। যা শুনে ভানরাজের কাছে আকুতি করা শুরু করে জ্যোতি। বলে, দয়া করে আপনি আমার মেয়েকে ছেড়ে দিন। ভানরাজ বলে, আমি আপনাদের মেয়েকে নিয়ে যাব, আমি চাইছি নিয়ে যাওয়ার আগে আপনার ওকে আশীর্বাদ করে দিন। এদিকে পা টিপতে টিপতে জাহ্নবীর হাতের নখের একটু খোঁচা লাগে ভানরাজের পায়ে। ভানরাজ জাহ্নবীকে লাথি মেরে ফেলে দেয়। কবির ভানরাজকে মারতে শুরু করে। আর তখন জাহ্নবীকে ভানরাজ নির্দেশ দেয়, তোমার ছোট ভাই ধ্রুবের মাথা ফাটিয়ে দাও। জাহ্নবীও তার কথা মতো তাই করে। তখন কবির ভানরাজকে ছেড়ে দিয়ে তার ছেলে ধ্রুবকে নিয়ে চলে যায় উপরে, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। এরই মাঝে বাসায় পুলিশ এসে পৌঁছায়। পুলিশ বলে, এখানে জ্যোতি ঋষিকে। জ্যোতি বলে, আমি। পুলিশ বলে, আপনার নাম্বার থেকে আমাদের হেল্পলাইনে কল এসেছিল, কল রিসিভ করতে কেউ কথা বলছিল না, তাই আমরা লোকেশন ট্র্যাক করে বাসায় চলে এলাম। এখানে কবির ভানরাজকে তার বন্ধু হিসেবে পুলিশের কাছে পরিচয় করিয়ে দেয়। কিন্তু এখন তো কবিরের একটা পুলিশের মতো সাপোর্টের দরকার ছিল, কিন্তু কেন ভানরাজকে কবির তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিল? এই প্রশ্নটা আপনাদের মতো আমার কাছেও। দেখা যাক সামনে কি হয়। এদিকে ভানরাজ ভাবছে ওরা যাতে কাউকে ফোন করতে না পারে সেই জন্য সে সবগুলো ফোন ভাঙিয়েছে। তাহলে জ্যোতি পুলিশকে কিভাবে ফোন করলো? তখন পুলিশ জ্যোতির ফোনে ফোন দেয়। পুলিশ বলছে ফোনে রিং হচ্ছে কিন্তু ফোন কেউ রিসিভ করছে না। পুলিশকে জ্যোতি বলে 1 মিনিট। তারপর জ্যোতি সেই রুমে যায়। সুইমিং পুলে ভিজে যাওয়া যে ফোনটি জ্যোতি চালের বাক্সে রেখেছিল সেটি তো আর ভানরাজ ভাঙতে পারেনি। তার মানে পুলিশকে ফোনটি জ্যোতিই করেছিল। ফোনটি আনতে যেতেই আমরা দেখতে পাই জাহ্নবী একটি গ্যাস সিলিন্ডারের উপর বসে গ্যাস সিলিন্ডারের ক্যাপ ওপেন করে একটি ম্যাচ হাতে নিয়ে বসে আছে। তার মানে ভানরাজের নির্দেশেই জাহ্নবী এই কাজটি করেছে। যদি কবির এবং জ্যোতি পুলিশকে সত্য কথা বলে দেয় তাহলে যেন জাহ্নবী গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে নিজেকে শেষ করে দেয়। আর যার কারণে কবির ভানরাজকে পুলিশের সামনে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। এরপর সে চালের বাক্সটি থেকে ফোনটি নিয়ে জ্যোতি নিচে নেমে আসে। এসে কবিরকে বলতে থাকে, দেখো তোমার ছেলের কাণ্ড। সে উল্টাপাল্টা নাম্বার টিপে ফোন করে এখন সে ফোনটিকে চালের বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছে। কিন্তু ভানরাজ ঠিকই বুঝতে পেরেছে যে সেই ফোনটি জ্যোতি পুলিশকে করেছে। তারপর পুলিশ চলে যায়। এরপর দেখা যায় কবির ধ্রুবকে বুকে জড়িয়ে রেখেছে আর ধ্রুবের মাথা থেকে রক্ত ঝরছে। তখন কবির ভানরাজকে বলে, তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দিয়ে দিব, তুমি দয়া করে আমাদের এই আযাব থেকে মুক্তি দাও। তখন ভানরাজ বলে, গয়নাগাটি টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে এসো। তখন কবিরের কাছে যত টাকা ছিল সব সে ভানরাজকে দিয়ে দেয়। ভানরাজ জ্যোতিকে বলে, ভাবি কোনো ভুল করে থাকলে মাফ করে দিন। সেগুলো নিয়ে ভানরাজ গেটের বাইরে চলে যায়। দরজা লাগিয়ে দিয়ে কবির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু এইদিকে জাহ্নবী থমকে আছে, যেন স্বাভাবিক হচ্ছে না। পোড়া পোড়া স্মেল কবিরের নাকে এসে লাগে। কবির দরজা খুলে কবির দেখতে পায় ভানরাজ তার দেয়া টাকা পয়সা গয়নাকাটিগুলো পুড়িয়ে দিয়েছে। আর ভানরাজ অস্বাভাবিকভাবে হাসছে আর কবিরকে বলছে, তুমি কি ভেবেছো টাকা পয়সা দিয়ে আমাকে খুশি করতে পারো? এগুলো তো মানুষের শখ, আর এর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি তো মানুষই না। তুমি কি জানো আমি কে? আমার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা আছে? 1000 বছর পরে এই রাতটির জন্য আমি অপেক্ষায় ছিলাম। আর কয়েক ঘন্টা পরেই আমি পেয়ে যাব সেই শক্তি, যে শক্তি দিয়ে পুরো দুনিয়া আমি কন্ট্রোল করে ফেলবো। তাই আমার কিছু কাজ বাকি আছে, কাজগুলো তোমরা আমাকে সম্পন্ন করতে দাও।
কবির ও জ্যোতি ভেঙে পড়ে। মানুষ মানুষের সাথে যুদ্ধ করতে পারে, মানুষের চাহিদা মেটাতে পারে, কিন্তু শয়তানের সাথে একটা মানুষ কিভাবে লড়াই করবে, যা ভেবে কবির নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করে। তারপর ভানরাজ আবার ঘরে প্রবেশ করে জাহ্নবীকে বলে, তুমি তোমার নিজের গালে চর মারতে থাকো, এত জোরে চর মারতে থাকো যেন তোমার বাবার কান পর্যন্ত পৌঁছায়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভানরাজের যদি জাহ্নবীকে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সে নিয়ে গেলেই তো পারে, এসব করার কি দরকার? আসলে ভানরাজ জাহ্নবীকে তার যে উদ্দেশ্য হাসিলের জন্য নিয়ে যেতে চাইছে, জাহ্নবীকে যদি তার বাবা মা স্বইচ্ছায় তাকে না দেয় তাহলে ভানরাজ তার উদ্দেশ্য হাসিল করতে পারবে না। আর সেই জন্যই সে বিভিন্ন কৌশলে নির্যাতন করে তার বাবা মার মুখ থেকে শুনতে চাইছে, হ্যাঁ আমি জাহ্নবীকে তোমাকে সারা জীবনের জন্য দিয়ে দিলাম। এরপর জাহ্নবী তার গালে চর মারতে থাকে, কবির উপরে চলে যেতে থাকে ধ্রুবকে ট্রিটমেন্ট করার জন্য। তারপর ভানরাজ জাহ্নবীকে নির্দেশ করে তার ফোন থেকে গান ছেড়ে ডান্স করতে করতে একটা পর্যায়ে জাহ্নবী টায়ার্ড হয়ে পড়ে, কিন্তু তবুও জাহ্নবী ডান্স করা থামাচ্ছিল না, যা দূর থেকে দেখতে পেয়ে জ্যোতির খুব খারাপ লাগে। জ্যোতি দৌড়ে গিয়ে জাহ্নবীর জন্য পানি নিয়ে আসে, জাহ্নবীকে পানি খেতে দেয়। জাহ্নবীকে দেখে বোঝাই যাচ্ছিল সে তৃষ্ণায় কাতর হয়ে আছে। পানির গ্লাস জাহ্নবী হাতে নিতেই ভানরাজ বলে, জাহ্নবী তুমি পানি ফেলে দাও। জাহ্নবী পানি পান না করে ভানরাজের কথা মতো পানিগুলো ফেলে দেয়। তখন জ্যোতি বলে, ও তো এভাবে মারা যাবে, ওর এখন পানি খাওয়া দরকার। ভানরাজ বলে, ও কখন পানি খাবে না কি করবে সেটি ডিসিশন আমি নেব, আপনি উপরে চলে যান। জ্যোতি উপরে যেতে না চাইলে ভানরাজ জাহ্নবীকে বলে, তুমি কিচেন থেকে চাকুটি নিয়ে আসো। জাহ্নবীও কিচেন থেকে চাকু নিয়ে আসে। ভানরাজ বলে, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তোমার মা উপরে চলে না যায় তাহলে তুমি এই চাকু দিয়ে নিজেকে শেষ করে দিবে। এই বলে ভানরাজ 1 থেকে 10 পর্যন্ত গণনা শুরু করে। তখন বাধ্য হয়ে জ্যোতি উপরে চলে যায়। এরপর ভানরাজ জাহ্নবীকে নির্দেশ করে, তুমি চাকু নিয়ে এখানেই দাঁড়িয়ে থাকবে, আমি একটু ঘুমাচ্ছি, যদি এখানে আসতে চায় তাহলে তুমি তাকে চাকু দিয়ে আঘাত করবে। জাহ্নবীও চাকু নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। রাত গভীর হলে কবির উপর থেকে নিচে নামতে শুরু করে। জাহ্নবী চাকু নিয়ে দাঁড়িয়ে আছে, কবির যেন আর 2 পা সামনে আগালেই জাহ্নবী কবিরকে আঘাত করে বসবে। তখন জাহ্নবী দাঁড়িয়ে থেকেই পি করে দেয়, যা দেখে বাবা হিসেবে কবিরের ভীষণ কষ্ট হয়। কবির আবার উপরে চলে যায়, গিয়ে জ্যোতিকে বলে। এরপর জ্যোতি সিঁড়ি দিয়ে নামতে নামতে ভানরাজের ঘুম ভেঙে যায়। ভানরাজ বলছে, জাহ্নবী তুমি কি করেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দিলে, এটা তো ঠিক করোনি। জ্যোতি নেমে গেলে জ্যোতিকে বলে, দেখেন ভাবি আপনার মেয়ে সব কি করেছে, জানার জন্য ভালো কাপড় নিয়ে আসেন। জ্যোতি বলে, ওকে এখন পরিষ্কার করা, ওকে ওয়াশরুমে নিয়ে যেতে হবে। কিন্তু ভানরাজ বলছে এখানেই তার কাপড় চেঞ্জ করার কথা। ভানরাজ জাহ্নবীকে বলে তার শর্টস খুলে ফেলতে। তখন তার কথা মতো জাহ্নবীও তার শর্টস খুলে ফেলে। নিজের মেয়ের এমন অসহায় পরিণতি দেখে পাগল প্রায় জ্যোতি দৌড়ে তার কাপড় আনতে যায় উপরে। আর তখন কবিরকে একটু দেখা যায় কি যেন চিন্তা করতে, নিজের মেয়ের এই করুণ পরিণতি কোনো বাবাই যেন সহ্য করবে না। তারপর কবির দোতলার জানালা দিয়ে বাহিরে যাওয়ার চেষ্টা করছে। এর মাঝে উপর থেকে জ্যোতি প্যান্ট নিয়ে আসে জাহ্নবীর জন্য। জাহ্নবীকে প্যান্ট পরিয়ে দিতে চাইলে জাহ্নবী যেন চাকু দিয়ে তার মাকেই ভয় দেখে। তারপর যখন ভানরাজ বলে, জাহ্নবী কাপড় চেঞ্জ করে নাও, তখন জাহ্নবী তার মাকে সম্মতি দেয় তার প্যান্ট পরিয়ে দেওয়ার জন্য। জ্যোতি জাহ্নবীকে প্যান্ট পরিয়ে দিয়ে জাহ্নবীর হাত থেকে চাকুটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ভানরাজের উপরে। এদিকে জাহ্নবী ভানরাজের পক্ষ হয়ে তার মাকে পাকড়াও করার চেষ্টা করছে। ভানরাজ জ্যোতির হাতে বাড়ি দিলে চাকুটি জ্যোতির হাত থেকে পড়ে যায়। জ্যোতি তখন লাথি মেরে চাকুটিকে টেবিলের নিচে ঢুকিয়ে দেয়। জাহ্নবী সে চাকুটি খুঁজতে থাকে, কারণ ভানরাজের শেষ কমান্ড অনুযায়ী যে ভানরাজকে টাচ করতে আসবে জাহ্নবী যেন তাকে চাকু দিয়ে মারে। তাই জাহ্নবী চাকুর সন্ধান করতে থাকে। আর এইদিকে জ্যোতি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ভানরাজকে মারার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই যেন ভানরাজের সাথে পেরে উঠছে না। আর ওইদিকে উপর থেকে জানালা বেয়ে নামার চেষ্টা করছে কবির। ভানরাজ জ্যোতিকে পাকড়াও করে তার গলা চেপে ধরে। এভাবে তাদের ধস্তাধস্তি চলতে থাকে, যা হঠাৎ কবিরের চোখে পড়ে দূর থেকে। কবির তাড়াহুড়ো করে নেমে সেখানে যেতে থাকে। আর এর মাঝে জাহ্নবী সেই চাকুটি পেয়ে যায়। জাহ্নবী সেই চাকুটি নিয়ে তার মাকে মারার উদ্দেশ্যে যেতেই কবির তাকে ধরে ফেলে। কবির জাহ্নবীকে ধরে রেখেছে আর ভানরাজকে মারার চেষ্টা করছে জ্যোতি। ভানরাজ আবার জ্যোতির গলা টিপে ধরলে জাহ্নবীকে ধাক্কা মেরে সেখানে যেতে গেলেই কবিরের পায়ে চাকু দিয়ে আঘাত করে বসে জাহ্নবী। তারপর সে অবস্থায় কবির জাহ্নবীকে ধরে নিয়ে গিয়ে সিঁড়ির সাথে বেঁধে রাখে। তারপর ভানরাজকে ইচ্ছামতো আঘাত করতে থাকে কবির ভানরাজকে বলে, তুই বল আমার মেয়েকে এই আযাব থেকে মুক্তি দিবি। এভাবে করতে করতে কবির ভানরাজের গলা চেপে ধরে। তখন ভানরাজ জাহ্নবীকে নির্দেশ করে, জাহ্নবী তুমি হাসতে থাকো, জোরে জোরে হাসতে থাকো, ততক্ষণ না পর্যন্ত তোমার ফুসফুস ফেটে মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত হাসতে থাকো। জাহ্নবীও হাসা শুরু করে আর কবির কান্না করতে করতে ভানরাজকে ছেড়ে দেয়। তারপর ভানরাজ উঠে কবিরকে বলতে থাকে হাসতে হাসতে, তুমি আমাকে মারতে পারলে না কবির, তুমি আমাকে মেরে ফেলো, আমাকে মারো। কবির মাথায় হাত দিয়ে বসে আছে। আর ওইদিকে জ্যোতির মাথা ফেটেও রক্ত ঝরছে। আর বিছানায় কাতরাচ্ছে ছোট ধ্রুব। একদিনের মধ্যেই হাস্যোজ্জ্বল পরিবারটিকে জাহান্নামে রূপান্তরিত করেছে। তারপর ভানরাজ জাহ্নবীকে কান্না থামাতে বলে আর বলে, তোমার বাবা চাইছে তুমি সারা জীবনের জন্য নর্মাল হয়ে যাও, ঠিক আগের মতো।
মুক্তি দিয়ে দিলাম তোমাকে সারা জীবনের জন্য। কে কবির, এবার তো খুশি? তুমি আমার সাথে পারবে না, এর চেয়ে ভালোই ভালোই জাহ্নবীকে আমার সাথে দিয়ে দাও। কবির জ্যোতি কিছু না বললে ভানরাজ বলে, তোমাদের ছেলেটা কোথায়? ধ্রুব, ওর অনেক কষ্ট হচ্ছে তাই না? দাঁড়াও, ওর কষ্ট দূর করে দেওয়ার ব্যবস্থা করছি। তারপর ভানরাজ জাহ্নবীকে বলে, জাহ্নবী চাকুটা হাতে নাও, তোমার ছোট ভাইয়ের কষ্ট হচ্ছে, তুমি ওর কষ্টটা দূর করে দাও। চাকুটি নিয়ে উপরে যাও, গিয়ে ওকে মেরে ফেলো। জাহ্নবী চাকু নিয়ে উপরে দৌড়ে যায়, পেছনে পেছনে জ্যোতি ও কবিরও চলে যায়। কোনো মতে তারা জাহ্নবীকে আটকায়। কবির ও জ্যোতি প্ল্যান করে জাহ্নবীকে তারা স্টোর রুমে আটকিয়ে রাখবে। এরপর জ্যোতি জাহ্নবীর হাত থেকে চাকুটি ফেলে দেয়, জাহ্নবীকে নিয়ে যায় স্টোর রুমের ভেতরে। ওখানে গিয়ে জ্যোতি জাহ্নবীকে চড় মারতে থাকে আর বলে, জাহ্নবী তুই ভুলে গেছিস ধ্রুব তোর ভাই। কিন্তু হঠাৎ জাহ্নবী এমন ভাব নেয় যেন সে নর্মাল হয়ে গিয়েছে। তার বাবা মাকে বলতে শুরু করে, আমি কি করছি আমি কিছুই জানি না, বাবা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। তারা ভাবতে থাকে মেয়ে হয়তো স্বাভাবিক হয়ে গিয়েছে। তারা জাহ্নবীকে আদর করতে থাকে আর নির্ভয় দিতে থাকে যে তোর কোনো ক্ষতি হতে দিব না। এরপর জাহ্নবী বলে, বাবা 1 মিনিট, আমি বুঝতে পেরেছি এখন আমার কি করা উচিত। কবির এবং জ্যোতি একটু থমকে যায়, চুপ করে থাকে। জাহ্নবী আস্তে আস্তে দরজার কাছে গিয়ে আর বাবা মাকে স্টোর রুমের ভিতরে রেখে দরজা লাগিয়ে দেয়। তারপর সে চাকু নিয়ে ধ্রুবকে মারার জন্য খুঁজতে থাকে। তারপর জাহ্নবী ধ্রুবকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কোথাও ধ্রুবকে পাওয়া যাচ্ছে না। শেষে জাহ্নবী ছাদে যাইতে চাইলে দেখে ছাদের দরজা লাগানো। তখন জাহ্নবী বুঝতে পারে ধ্রুব হয়তো ছাদেই লুকিয়ে আছে। তখন জাহ্নবী দরজা ফুটো করে ছাদের দরজা খুলতেই ধ্রুবকে দেখতে পায়। ধ্রুব জাহ্নবীকে দেখে ভয়ে পানির ট্যাঙ্কের উপরে উঠে যায়। আর এর মাঝে স্টোর রুমের দরজা ভেঙে জ্যোতি ও কবির বের হয়ে আসে। জাহ্নবী দৌড়ে গিয়ে ধ্রুবের পেছনে পেছনে টাঙ্কিতে উঠতে থাকে আর জাহ্নবীর পেছনে দৌড়ে গিয়ে কবিরও সে টাঙ্কিতে উঠতে যায়। তা জাহ্নবী দেখতে পেয়ে কবিরের হাতেই আঘাত করে বসে চাকু দিয়ে, আর সেই চাকু কবিরের হাতেই গেঁথে থাকে। কবির পড়ে যায় উপর থেকে। পানির ট্যাঙ্কে ওঠার মইটি জাহ্নবী উপরে উঠিয়ে নেয় যাতে কবির ট্যাঙ্কের উপরে উঠতে না পারে। এরপর কবির বুঝতে পারে জাহ্নবী হয়তো ধ্রুবকে ছাদ থেকে ফেলে দিবে, তাই সে দৌড়ে নিচে যেতে শুরু করে। নিচে যেতে যেতে ততক্ষণে জাহ্নবী ধ্রুবকে ছাদ থেকে ফেলে দেয়। ধ্রুবের কোনো সারা শব্দ নেই। তারা ধরেই নিয়েছে ধ্রুব হয়তো মারা গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর ধ্রুব কাশ দিয়ে উঠলে তারা বুঝতে পারে ধ্রুব বেঁচে আছে। তখন ভানরাজ বলে, এখনো সময় আছে, ছেলেকে বাঁচাও। কবির বলে, নিয়ে যাও জাহ্নবীকে। তখন ভানরাজ বলে, আমি যা বলবো আমার সাথে তা তোমরা রিপিট করবে। তখন ভানরাজ বলে, বলো, আমি আমার মেয়ে জাহ্নবীকে ভগবান ভানরাজের কাছে সারা জীবনের জন্য উৎসর্গ করে দিলাম। কবির ও জ্যোতি তাই বলে। তারপর ভানরাজ জাহ্নবীকে নিয়ে এক গহীন জঙ্গলের দিকে যেতে শুরু করে আর কবির ধ্রুবকে একটি গাড়িতে তুলে দিয়ে জ্যোতিকে বলে হসপিটালে নিয়ে যেতে। কবির তার হাত কোনো মতে ব্যান্ডেজ করে একটি সাইকেল নিয়ে কোথায় যেন যেতে থাকে। আর এইদিকে দেখা যায় শয়তান পূজারী ভানরাজ তার আস্তানায় নিয়ে যায় জাহ্নবীকে। সেখানে জাহ্নবীর মতো আরো অনেক তরুণীকে সে বন্দী করে রেখেছে। তারপর ভানরাজ সব তরুণীদের উদ্দেশ্যে বলে, আজকে তোমাদের সবাইকে মুক্ত করে দিব, তোমরা কি মুক্ত হওয়ার জন্য প্রস্তুত? সবাই বলে জি প্রস্তুত। আর এইদিকে কবির সেই সাইকেল নিয়ে তার এক বন্ধুর বাড়িতে আসে। বন্ধু প্রচন্ড ড্রিঙ্কস করার কারণে তাকে ঘুম থেকে উঠাতে পারছিল না কবির। তখন তার ফোনটি নিয়ে কবির ভানরাজের লোকেশন ট্র্যাক করে। আর এদিকে ছবির ফ্ল্যাশব্যাকে দেখা যায় জ্যোতি যখন ভানরাজের সাথে ধস্তাধস্তি করছিল তখন কবির ভানরাজের ফোনটি নিয়ে লোকেশনের ট্র্যাকিং নাম্বারটি নিয়ে নেয়। আর ভানরাজের প্যাটার্ন লকটি কবির ভানরাজের সাথে যখন প্রথম দেখা হয়েছিল ভানরাজ কবিরকে তার মেয়ের ছবি দেখিয়েছিল। তখন কবির ভানরাজকে তার প্যাটার্নটি খুলতে দেখে। এরপর সেই সাইকেলটি ফেলে বন্ধুর বাইক নিয়ে কবির যেতে থাকে সেই লোকেশন অনুযায়ী গহীন জঙ্গলের দিকে। আর ভানরাজ সবাইকে তার কাছে থাকা কালো জাদু করা পুতুলগুলো দেখাচ্ছে আর বলছে, আমি একটা একটা করে কালো পুতুলগুলো আগুনে ফেলবো আর তোমরা এক পা করে আগুনের দিকে ধাপিত হবে। আর যখন আমি লাল পুতুলটি আগুনে ফেলে দিব তোমরাও সবাই একসাথে আগুনে ঝাঁপ দিবে আর তখন তোমরা চিরমুক্তি পেয়ে যাবে। ভানরাজের কালো জাদু করা সব তরুণী তাতে সায় দেয়। ভানরাজ তরুণী ছাড়াও কিছু হিজড়াদের তার বশে এনে রেখেছিল তার আস্তানার পাহারা দেওয়ার জন্য। কবির সেই হিজড়াদের সাথে যুদ্ধ করে অনেক কষ্টে ভানরাজের আস্তানায় এসে পৌঁছায়। আর ভানরাজ এর মধ্যে একটি একটি করে পুতুল আগুনে ফেলছে আর তরুণীরাও এগিয়ে আসছে আগুনের দিকে। এর মধ্যে একটি হিজড়া কবিরের মাথায় আঘাত করে। কবির মাটিতে লুটিয়ে পড়লে কবিরকে টেনে নিয়ে তারা ভানরাজের পায়ের সামনে রাখে। ভানরাজ কবিরকে দেখে বলতে থাকে, তোর তো অনেক সাহস আছে রে, কিন্তু তোর কোনো সাহসই আজ কাজ দিবে না। আজকে আমি তোর সামনে তোর মেয়েকে পুড়িয়ে ফেলবো আর সাথে সাথে এখানে যারা আছে সবাই আগুনে ঝাঁপ দিবে। এরপর থেকে কাউকে বশ করার জন্য আমাকে লাড্ডু খাওয়াতে হবে না। এভাবে তোর মেয়েকে বশ করেছিলাম আমি। পুরো পৃথিবী এসে পড়বে আমার কন্ট্রোলে। আমি যাকে চাইবো তাকেই বশ করতে পারবো। কবির তার সামনে পড়ে আছে আর ভানরাজ তার কার্যক্রম আবার শুরু করে। কবিরের বুকের উপর ভানরাজ তার পাটি রাখে
এবং হাতে এসে তার শেষ কালা জাদু করা লাল পুতুলটি আগুনে ফেলার প্রস্তুতি নেয়, যা আগুনে ফেলে দিলেই সবাই একসাথে আগুনে ঝাঁপ দিবে আর ভানরাজ পেয়ে যাবে তার বিশেষ ক্ষমতা। এমন সময় কবির আগুন থেকে একটি জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে ভানরাজের পায়ে ঢলে দেয়। ভানরাজের হাত থেকে সেই লাল পুতুলটি পড়ে যায় আর সেই পুতুলটি কবির হাতে নিয়ে নেয়। ভানরাজ একটু নিচু হয়ে চিৎকার করতেই কবিরের হাতে গেঁথে থাকা চাকুটি দিয়ে কবির ভানরাজের জিভ কেটে দেয়। ভানরাজ চিৎকার করতে থাকে, কিন্তু ভানরাজ আর কথা বলতে পারে না। ভানরাজের আগের নির্দেশনা এমন ছিল, যদি ভানরাজকে কেউ ক্ষতি করতে আসে তাহলে তরুণীরা যেন তাকে খামচিয়ে মেরে ফেলে। এই নির্দেশনা অনুযায়ী কবিরকে সবাই ঘিরে ধরে মেরে ফেলার জন্য। তখন কবির তার পকেট থেকে একটি রেকর্ডার ডিভাইস বের করে আর সেই ডিভাইস থেকে ভানরাজের কণ্ঠ আসছিল আর সেখানে ভানরাজকে বলতে শোনা যায়, থামো, আগের মতো হয়ে যাও, তোমাদের সারা জীবনের জন্য মুক্ত করে দিলাম। এখানে ছবির ফ্ল্যাশব্যাকে আসলে দেখা যায় জাহ্নবী যখন হাসছিল তখন ভানরাজ জাহ্নবীকে এসব বলেছিল যে তোমার বাবার ইচ্ছা অনুযায়ী তোমাকে মুক্ত করে দিলাম। আর সেই কথাই কবির তার ছেলে ধ্রুবের রেকর্ডিং ডিভাইসে রেকর্ড করে এবং নিজের মতো করে কম্পিউটারে এডিট করে রেকর্ডিং ডিভাইসে ভরে নিয়ে আসে। এর পরের সিন চলে যায় হসপিটালে। জাহ্নবী এসে বাবাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর পুলিশ আসে। পুলিশ এসে কবিরকে ধন্যবাদ জানায়, কারণ জাহ্নবীর মতো করে শত শত তরুণীকে ভানরাজ কালো জাদু করে তার আস্তানায় নিয়ে গিয়েছিল তার কুমতলব হাসিল করার উদ্দেশ্যে। আজকে কবিরের জন্যই সেই নিখোঁজ হওয়া প্রত্যেকটি তরুণীকে পুলিশ তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছে। এরপর কবির জিজ্ঞেস করে পুলিশকে ভানরাজের কি অবস্থা। পুলিশ বলে তার নামে মার্ডার, অপহরণ সহ আরো কয়েকটি মামলা হয়েছে, কিন্তু তাকে খুঁজে বের করা যাচ্ছে না। আশা করছি খুব দ্রুতই তাকে বের করা যাবে। তারপর 1 বছর পরের একটি দৃশ্য দেখানো হয়। কবির জঙ্গল থেকে একটি মরা ইঁদুর কাগজে পেঁচিয়ে নিয়ে জঙ্গলের ভেতরে এক গুহার মধ্যে প্রবেশ করছে। তখন শিকলবন্দি ভানরাজকে দেখতে পাওয়া যায়। মরা ইঁদুর সাপ খেয়েই ভানরাজের জীবন চলছে আর ভানরাজকে কবির নিজেই এখানে বন্দি করে রেখেছে, কারণ কবির জানে ভানরাজ যদি মামলা থেকে কোনোভাবে মুক্তি পায় সে আবার সেই কালো জাদুতে লিপ্ত হয়ে যাবে, ধ্বংস করবে হাস্যোজ্জ্বল শত শত পরিবার। কবিরকে দেখা যায় হাতে একটি কলা নিয়ে সে গুহাতে প্রবেশ করতে। কলাটি কবির ভানরাজকে না দিয়ে একটু দূরে রেখে দেয়। ভানরাজ সেই কলাটি খাওয়ার জন্য অনেক আকুতিমনিত করলেও কবির তাকে সেই কলাটি খেতে দেয় না। শুধু মরা পচা ইঁদুরটি ভানরাজের সামনে রেখে কবির চলে আসে আর ভানরাজ হাউমাউ করে চিৎকার করতে থাকে। একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। আজকে ভানরাজ যদি মানুষের সাথে ভালো করত তাহলে সে ভালো কিছুই পেত। আজকে তার নিকৃষ্ট কাজের ফলস্বরূপ হিসেবে তার জীবন কুকুর বেলালের মতো হয়ে গিয়েছে। তাই আমাদের সকলের একটা কথা মাথায় রাখা উচিত, আমি কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না। আর এখানেই শেষ হয় ব্ল্যাক ম্যাজিকের রহস্য সম্বলিত সাসপেন্সে ভরা শিক্ষণীয় চমৎকার এই মুভিটি। এরকম আরও সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন বাংলায় শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যে কোনো ধরনের সাজেশন ও আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্স খোলা আছে। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগায় আমাদের।